আবারও ইরানের হামলায় ক্ষতবিক্ষত কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি। ট্রাম্পের যুদ্ধ শেষের প্রতিশ্রুতি কি বিশ্বাসযোগ্য? এক বছরে $1000 কোটি রেকর্ড অস্ত্র বেচল তুরস্ক। অস্ত্র বিক্রিতে আমেরিকা ইউরোপকে কি পেছনে ফেলবে এরদোয়ানের দেশ? 140 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ গরমের মুখে পড়তে যাচ্ছে বিশ্ব। দেখা দিতে পারে তীব্র খরা, বন্যা। বাংলাদেশ আবারও ইরানের হামলায় জ্বলছে পুড়ছে কুয়েত ও বাহরাইনে থাকা আমেরিকার সামরিক ঘাঁটি। শনিবার ইরানের উপকূলীয় নজরদারি রাডার সাইটগুলোতে আমেরিকা হামলা চালালে জবাবে আবারও কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে আঘাত হানে তেহরান। স্থবির থাকা শান্তি আলোচনার মাঝে পাল্টাপাল্টি সংঘাত আবারও যুদ্ধের আতঙ্ক ছড়াচ্ছে। তবে শীঘ্রই ইরান যুদ্ধ শেষ করার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে লেবাননে যুদ্ধ বন্ধ না হলে কোনো চুক্তি নয় বলে আবারও সাফ জানিয়ে দিয়েছে ইরান। সানজিদা ইসলাম তন্ডের ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যে এখনো ইরানের হাতে তা আবারও প্রমাণ করে দেখালো খামেনির দেশ। শনিবার ভোরে ইরানের বিপ্লবী বাহিনী IRGCর অনুমতি ছাড়াই 4টি ট্যাঙ্কার জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করে। বারবার সতর্ক করার পরও ট্যাঙ্কারগুলো সামনে এগোতে থাকলে বাধ্য হয়ে একটি ট্যাঙ্কারে হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌসেনারা। এ ঘটনার মধ্য দিয়ে ইরান সাফ জানিয়ে দিল তাদের অনুমতি ছাড়াও হরমুজ পার হতে পারবে না কেউ। তবে হরমুজ প্রণালীতে ইরানের হামলা প্রতিরোধ করার অজুহাত দিয়ে এবার গোরুক ও কেশম দ্বীপে থাকা ইরানের উপকূলীয় নজরদারি রাডার সাইটগুলোতে হামলার দাবি করেছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এখানেও বিন্দুমাত্র ছাড় দেয়নি ইরান। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিট সদর দপ্তরে আবারও মিসাইল হামলা চালিয়েছে IRGC। তবে ইরানের ছোড়া 7টি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনের মধ্যে 6টি ভূপাতিত করার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। আরেকটি মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়েছে বলেও জানিয়েছে সেন্টকম। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে দুই পক্ষ যখন আবারও বারবার লড়াইয়ে জড়িয়ে পড়ছে, তখনও খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষ করার আশার বাণী শোনাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রায় 2 মাস ধরে আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করে হতাশ ট্রাম্প এবার শুধু কূটনীতি নয়, বরং যে কোনো উপায়েই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার অঙ্গীকার করেছেন। আমরা খুব দ্রুত ইরান থেকে বেরিয়ে আসব এবং সেটা হবে খুবই শক্তিশালীভাবে। যেভাবেই হোক, সেটা কাগজে কলমে হোক বা খুব কঠিন পথেই হোক, খুব কঠিন পথটাই হয়তো আমাদের জন্য সবচেয়ে সহজ হবে। কিন্তু কিভাবে যুদ্ধ শেষ করবেন সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি। এদিকে শান্তি চুক্তির বিষয়ে নিজের দাবিতে সবসময় অনড় ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়েছেন, লেবানন থেকে ইসরায়েলের সেনারা ফিরে না যাওয়া পর্যন্ত কোনো চুক্তিতে যাবে না তেহরান। ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধে লেবানন এক অবিচ্ছেদ্য অংশ। সমঝোতা স্মারকের প্রথম লাইনেই বলা হয়েছে, লেবানন সহ সকল রণাঙ্গনের যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে। আমাদের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধে লেবাননকেও মূল্য দিতে হয়েছে। এই যুদ্ধের একটি শেষ পরিণতি থাকবে, হয় উভয় স্থানে যুদ্ধ শেষ হবে অথবা যুদ্ধ চলতে থাকবে। ইরানের সাথে সমঝোতা চুক্তি করতে প্রেসিডেন্ট ট্রাম্প লেবানন যুদ্ধ বন্ধ করতে চাইলেও ইসরায়েলকে কিছুতেই বাগে আনতে পারছেন না। ডোনাল্ড ট্রাম্পের সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে এখনো লেবাননে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সেনারা। সবশেষ যুদ্ধে ইরানের কাছে পরাজিত ইসরায়েল নতুন করে লেবাননের কাছেও হার মানতে নারাজ। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে কোন উপায়ে শান্তি ফিরবে সেটাই দেখার। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বর্বরচিত বিমান হামলার দিন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তার কার্যালয়ে উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হামলায় আলী খামেনির সাথে অন্তত 50 জন নিহত হলেও সৌভাগ্যক্রমে বেঁচে যান আরাকচি। এই প্রথম প্রকাশ্যে এমন তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তার বর্ণনায় উঠে এসেছে সেদিনের সেই ভয়াবহ হামলার বিস্তারিত। হিজত জুবারের ডেস্ক রিপোর্ট। চারদিকে ধোঁয়া, ধ্বংসস্তূপ আর মৃত্যু, কিন্তু সেই মুহূর্তে নিজের জীবন নিয়ে নয়, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভাগ্য নিয়েই উদ্বিগ্ন ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। প্রথমবারের মতো তিনি প্রকাশ্যে জানিয়েছেন, যে হামলায় খামেনি নিহত হন সেই সময় তিনিও একই ভবনে অবস্থান করছিলেন এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়লেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান।
লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আরাকচি হামলার দিনের রুদ্ধশ্বাস অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা যখন চরমে, তখন জেনেভায় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ কূটনৈতিক এক আলোচনা শেষে 27 ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি। পরদিন সকাল 9টার দিকে সর্বোচ্চ নেতার কার্যালয়ে যান আলোচনার ফলাফল এবং দ্রুত পরিবর্তিত আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করতে। জেনেভার আলোচনার পর পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছিল তা যুদ্ধের আশঙ্কা আরো বাড়িয়ে তুলেছিল। তিনি সেই বিষয়গুলোই খামেনির কাছে তুলে ধরতে চেয়েছিলেন, কিন্তু এরই মধ্যে ভবনটিতে বিমান হামলা চালানো হয়। আরাকচি বলেন, ভবনের যে অংশে তিনি অবস্থান করছিলেন সেদিন তা পুরোপুরি ধ্বংস হয়নি। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন তিনি। তবে সেই সংকটময় মুহূর্তেও নিজের নিরাপত্তার চেয়ে সর্বোচ্চ নেতার নিরাপত্তাই তাকে ভাবিয়ে তুলেছিল। আরাকচি বলেন, সাইয়েদ আলী খামেনির শাহাদাতের সময় আমি তার কার্যালয়েই ছিলাম। আমরা যখন ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলাম, তখন আমার সমস্ত চিন্তা ছিল তিনি হামলার লক্ষ্যবস্তু হয়েছেন কিনা তা নিয়ে। ওই মুহূর্তে আমি নিজের কথা একবারও ভাবিনি। তিনি জানান, হামলার পরের 48 ঘন্টা ছিল তার জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক ও কঠিন সময়গুলোর একটি। সর্বোচ্চ নেতার ভাগ্য সম্পর্কে নিশ্চিত তথ্যের অপেক্ষায় ছিলেন। পরে নিশ্চিত হওয়া যায় যে তিনি শহীদ হয়েছেন। সর্বোচ্চ নেতার দৈনন্দিন কর্মসূচি সম্পর্কে ধারণা থাকায় এটা অনেকটা নিশ্চিতই ছিল যে হামলার সময় তিনি নিজের কার্যালয়েই অবস্থান করছিলেন। সাক্ষাৎকারে আরাকচি আরো জানান, ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির কারণে খামেনিকে একাধিকবার সুরক্ষিত স্থানে চলে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছিল, কিন্তু তিনি প্রতিবারই তা প্রত্যাখ্যান করেন। খামেনি বলেছিলেন, ইরানের প্রতিটি মানুষ যদি নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ পায় তবেই আমি কোনো নিরাপদ স্থানে যাব। যেহেতু সেই সুযোগ সবার জন্য নেই, তাই আমিও জনগণের সঙ্গেই থাকব। আমার জনগণের যা হবে আমারও তাই হবে। এ প্রসঙ্গে আরাকচি বলেন, আমাদের নেতা মানুষের হৃদয়ে শাসন করতেন। সাক্ষাৎকারে আরাকচি আরো বলেন, মৃত্যুর আগ পর্যন্ত খামেনি সরাসরি যুদ্ধকালীন নির্দেশনা দিয়ে গেছেন। খামেনির পুত্র ও বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিও এখন সব বিষয়ে নির্দেশনা দিচ্ছেন বলে জানান তিনি। মায়াদিনকে দেয়া সাক্ষাৎকারে শুধু হামলার স্মৃতিচারণ নয়, ইরানের বর্তমান কৌশলগত অবস্থান সম্পর্কেও কথা বলেন আরাকচি। তিনি জানান, তেহরান কখনোই যুদ্ধ চায়নি। বারবার এ বার্তা উপসাগরীয় দেশগুলোকে দেয়া হয়েছিল। এরপরও যদি কোনো যুদ্ধ ইরানের ওপর চাপিয়ে দেয়া হয় তাহলে দেশটি কঠোর জবাব দেবে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে বৈধ লক্ষ্যবস্তু বানানো হবে, সেই বার্তাও পৌঁছে দেয়া হয়েছিল। এক বছরে $1000 কোটি রেকর্ড পরিমাণ অস্ত্র বিক্রি করেছে তুরস্ক। দামে সস্তা কিন্তু অনেক বেশি শক্তিশালী অস্ত্র ও ড্রোন বানিয়ে রীতিমতো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এরদোয়ানের দেশ। এভাবে অস্ত্র উৎপাদন অব্যাহত থাকলে আসছে কয়েক বছরের মধ্যে আমেরিকা ও ইউরোপকে পেছনে ফেলে বিশ্বের অন্যতম শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে তুরস্ক। কিন্তু কিভাবে, কতটা এগিয়ে গেল এরদোয়ানের দেশ? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে জানব বিস্তারিত। পশ্চিমাদের কড়া টক্কর দিয়ে বিশ্ব অস্ত্র বাজারের বড় একটি অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ইরানের প্রতিবেশী দেশ তুরস্ক। আমেরিকা ও ইউরোপকে বুড়ো আঙুল দেখিয়ে আন্তর্জাতিক ড্রোন সাম্রাজ্যের নতুন সুলতান হয়ে উঠেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। তার সামরিক কূটনীতি ও কৌশলী পদক্ষেপের মধ্য দিয়ে একসময়ের অস্ত্র আমদানিকারক দেশ তুরস্ক মাত্র কয়েক বছরেই পরিণত হয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশে। গত এক বছরেই $10 বিলিয়ন বা $1000 কোটি রেকর্ড পরিমাণ অস্ত্র বিক্রি করেছে আঙ্কারা। এই ধাক্কা তুরস্কের অর্থনীতিকে এক লাফে অনেক দূর এগিয়ে দিয়েছে। কিন্তু কিভাবে এমন অসাধ্য সাধন করলো এরদোয়ানের দেশ? আমাদের দেশের নিজস্ব ও আধুনিক প্রতিরক্ষা শিল্প আজ যে উচ্চতায় পৌঁছেছে তা সত্যিই প্রশংসনীয়। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দূরদর্শী চিন্তা, দৃঢ় মনোবল এবং সাম্প্রতিক বছরগুলোর কৌশলগত বিনিয়োগের কারণেই আজ আমরা এই জায়গায় আসতে পেরেছি।
পেরেছি। যে সমস্ত গুরুত্বপূর্ণ সামরিক যন্ত্রাংশের জন্য একসময় আমাদের অন্য দেশের ওপর নির্ভর করতে হতো, আজ সেগুলো আমাদের নিজস্ব ইঞ্জিনিয়াররা দেশের সম্পদ ব্যবহার করেই তৈরি করছেন। ইউরোপ ও আমেরিকার বাজারে তুর্কি অস্ত্রের চাহিদা এখন আকাশচুম্বী। দামে সস্তা, দ্রুত ডেলিভারি এবং যে কোনো যুদ্ধক্ষেত্রে সহজে মানিয়ে নেওয়ার ক্ষমতার কারণে ন্যাটোর সদস্য দেশগুলো এখন আঙ্কারার অস্ত্রের উপর ভরসা করছে। ইউরোপের বিশাল অস্ত্রের বাজারে নিজেদের জায়গা পাকাপোক্ত করতে হলে শুধু উৎপাদন বাড়ালেই চলবে না, দরকার কৌশলগত অংশীদারিত্ব, এমনটাই মনে করেন বিশ্লেষকেরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ইউরোপীয় দেশগুলো যেভাবে তড়িঘড়ি করে নিজেদের সামরিক শক্তি বাড়াতে চাইছে, এটি তুরস্কের জন্য খুলে দিয়েছে নতুন এক দুয়ার। 2022 sonrasındaki süreçte 2022 সালের পর থেকে ইউরোপ যেভাবে তাদের প্রতিরক্ষা বাজেট ও সামরিক খরচ বাড়িয়েছে, তাতে তুরস্কের জন্য একটি চমৎকার সুযোগ তৈরি হয়েছে। অস্ত্র উৎপাদন ও নতুন প্রযুক্তি তৈরির ক্ষেত্রে তুরস্কের দারুণ সক্ষমতা রয়েছে। অন্যদিকে ইউরোপের এখন এমন সমাধান দরকার যা খুব দ্রুত কাজে লাগানো যায়। তাই বলা যায় মাঠের পরিস্থিতি এখন পুরোপুরি তুরস্কের পক্ষে। olduğunu söyleyebiliriz. Burada তুরস্কের সাম্প্রতিক রমরমা অস্ত্র ব্যবসার আড়ালে রয়েছে জটিল ভূ রাজনীতি। চলমান পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তোলেন, তুরস্ক কি প্রতিবেশী দেশ ইরানকে সামরিক সহায়তা করছে? সত্যিকার বাস্তবতা হলো, দুই দেশের মধ্যে ঐতিহাসিক সীমানা ও আঞ্চলিক প্রতিযোগিতার পাশাপাশি বাণিজ্যিক ও কূটনৈতিক স্তরে ভারসাম্যপূর্ণ সম্পর্ক আছে ঠিকই, তবে তুরস্ক ইরানকে সরাসরি কোনো সামরিক বা ড্রোন প্রযুক্তি সহায়তা দিচ্ছে না। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্ক এক সময়ের গভীর কৌশলগত অংশীদারিত্ব থেকে এখন রূপ নিয়েছে তীব্র শত্রুতায়। ফলে ইসরায়েলের উপর নির্ভরতা পুরোপুরি কাটিয়ে তুরস্ক এখন সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে বিমান ও ক্ষেপণাস্ত্র তৈরিতে মন দিয়েছে, আর হাতে হাতে পাচ্ছে এর ফলাফল।